নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শিক্ষক স্বল্পতা রয়েছে বিদ্যালয়গুলিতে, তবে তা পূরণ করা হচ্ছে ধীরে ধীরে। শনিবার বিলোনিয়া সফরিকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সফরে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিলোনিয়া সফরে একাধিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি সব ধরনের আবহাওয়ার উপযোগী ক্রিকেট মাঠের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরে নিহারনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ঘোষ কামার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন গুণগত শিক্ষার প্রতি সরকারের অটুট অঙ্গীকার এবং বিকশিত ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাতাদের গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টার প্রতিফলন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, তা ধীরে ধীরে পূরণ করা হচ্ছে। তবে পার্টি করে বলে আগে আগে চাকুরি দিতে হবে তা করবে না এই রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে, আপনারা সবাই জানেন। হঠাৎ করে একটা ঘাটতি চলে এসছে, 10,323-এর ঘটনা আপনারা জানেন। চাকরি দিয়েছে, আবার যারা চাকরি খেয়েছে এখন তারা একসাথে হাত মিলিয়েছে। কিন্তু আমাদের ওই জায়গায় এই বড় একটা ঘাটতির জন্য আমরা কিন্তু একের পর এক টেটের মাধ্যমে একটা আদর্শ শিক্ষক যাতে থাকে, শিক্ষিকা থাকে, তাদেরকে আমরা কিন্তু আস্তে আস্তে করে তাদের সেই শূন্যস্থান আমরা পূরণ করছি। বলছি না একদিনে সব হয়ে যাবে, টাইম লাগবে, কিন্তু আমরা চাই যে আমাদের টিচাররা জ্ঞানী জ্ঞানী হোক এবং ওই পার্টি করে বলে তাদেরকে দিতে হবে এই কাজ এই ত্রিপুরা সরকার করবে না। তো এখন ভালো টিচার আসছে আস্তে আস্তে করে, এবং এই টিচাররা ভালো পড়াবে, কারণ এই গুরু শিষ্যর যে পরম্পরা, তাদের মধ্যে যদি রিলেশন বাড়বে তখনই, যখন শিক্ষার মান এবং ভ্যালু বেসড এডুকেশন দেওয়া যাবে, তবেই যে আমাদের আগামী দিনের প্রজন্ম তাদের মধ্যে সেই শিক্ষার আলো তাদের মধ্যে জ্বলবে। এদিন বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠ থেকে বিলোনিয়া জিরানিয়া এবং কৈলা শহরের সর্ব আবহাওয়ার উপযোগী ক্রিকেট অনুশীলন মাঠের ভার্চুয়াল উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভালো খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে কোচদের, প্রতিভা খুঁজে আনতে হবে তৃণমূল পর্যায়ে থেকে বলে আলাদাভাবে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যার স্যারে তো বলেছে যে আমি তো সব জায়গায় একই লেভেলের করতে পারি। এই যে ইন্সপিরেশনের বিষয়, যারা কোচরা আছেন বা আদার যারা স্টাফ আছেন, সবসময় যারা প্লেয়ার যারা আছেন তাদেরকে যত ইন্সপায়ার করা যাবে তত বেশি কিন্তু ভালো প্লেয়ার আমরা প্রডিউস করতে। খালি খেললাম আমরা, তাহলে কিন্তু লাভ কিছু হবে না। এবং এখানে আজকে এই যে আমি যে বললাম, প্রতিবার আমাদের ত্রিপুরাতে প্রচুর প্রতিভা প্রতিদিনেই জন্ম হয়, তাদেরকে খুঁজে বের করা এবং সমস্ত জায়গায়, শুধু আগরতলার মধ্যে নয়, আজকে যে সুবিধা এখানে পাচ্ছে, এখানে বিভিন্ন আমাদের যে সাব ডিভিশন লেভেলে সেখানে আমাদের এই কাজটা করা উচিত। এদিন বিলোনিয়ায় বিদ্যাসাগর বাজারের আধুনিক নতুন ভবনের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 21 কোটিরও বেশি টাকা ব্যয় করে নির্মাণ করা হবে এই ভবন। পরবর্তী সময়ে বিলোনিয়ায় দলীয় সাংগঠনিক বৈঠকেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এডিসির 28টি আসনের সবকটিতে নির্বাচনের লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিপিআইএমের জনজাতি সংগঠন গণমুক্তি পরিষদ। নির্বাচনে সরাসরি বিজেপি এবং মথার বিরুদ্ধে লড়াই হবে বলেও জানিয়েছে জিএমপি। তা পূরণ করা হচ্ছে ধীরে ধীরে। শনিবার বিলোনিয়া সফরিকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন। আগামী 2.5 মাস পরে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের জনজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ। আসন্ন নির্বাচনে এডিসির মোট 28টি আসনেই লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে গণমুক্তি পরিষদ। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও জানিয়েছে গণমুক্তি পরিষদ। এটা হচ্ছে সামনে এডিসি নির্বাচন, আড়াই মাস পরে এডিসি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে লড়াই আমরা করব, 1 ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে।
লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। বিজেপি তীব্রামথা উভয় দলের বিরুদ্ধেই আমাদের সেই যোদ্ধা লড়াই করবার জন্য অঙ্গীকার সেখানে গ্রহণ করে প্রত্যয় সেখানে ঘোষণা হয়। এবং যারা বলছে, বিজেপিও বলছে 28টার মধ্যে 28টা কি করে নির্বাচিত মানে জিতবেন কথা বলছেন না। মানুষের ভোটে না প্রশাসনিক কাজকে ব্যবহার করে অর্থ বলে পেশি বলে কিভাবে জিতবেন এগুলো খোলাসা করে না বলে একটা হুমকি সুরে বলছে 28-এর মধ্যে 28। তীব্রামথা প্রদ্যুৎ কিশোরজি উনিও বলছেন 28-এর মধ্যে 28। আসলে 28-এর মধ্যে 28-এর লড়াইটা হচ্ছে ওদের লড়াই। আমরাও 28টাতে লড়াই করব, কিন্তু আমাদের লড়াই ওদের লড়াই যথেষ্ট সেখানে পার্থক্য রয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে এডিসিতে লুটতরাজ চলছে বলে অভিযোগ করে জিএমপি। এক্ষেত্রে এডিসির শাসক তীব্রামথার তীব্র সমালোচনা করেন জিএমপি নেতৃত্ব। লুটতরাজ চলছে, এগুলি নিরসনের জন্যই আমাদের লড়াই হবে। এডিসি এলাকার যে স্বপ্নটাকে সামনে রেখে এডিসি গঠন করা হয়েছিল, ঠিক আছে, 1950 সালে এডিসি গঠন আইন হয়েছে। বর্তমান চাহিদা, বর্তমানে মানুষের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তার ক্ষমতা, তার প্রশাসনিক সুযোগ সুবিধা খামতি রয়েছে, ঠিক আছে। তার জন্য তো সবাই মিলে দাবি তুলছে এডিসির হাতে কিভাবে ক্ষমতা বৃদ্ধি করা যায়। কিন্তু যে ক্ষমতাগুলো আছে এগুলিও তো অন্তত পক্ষে অনেক কাজ করবার সুযোগ রয়েছে। বড় ভাষার উন্নয়নের জন্য, সংস্কৃতি উন্নয়নের জন্য, আমাদের এই যে এডিসি এলাকার জমিগুলি ব্যবহার করবার জন্য। সবচেয়ে বেশি এডিসি এলাকায় যারা জমিয়া জঙ্গলবাসী তাদের উন্নয়নের জন্য, বেকার ছেলে মেয়ে তাদের উন্নয়নের জন্য কিছুই তো করছে না, লুট চলছে। এবং যা সম্পত্তি এডিসি তিলে তিলে যে সম্পদটা গড়ে উঠেছিল, এই সম্পদটা পর্যন্ত এখন লিজে বন্ধকে রেখে মানে সেখানে চলবার চেষ্টা করছে। এই যে উল্লেখ করা যেতে পারে, টিটিএডিসির ক্ষেত্রে সংবিধান অনুসারে 2026 সালের 10 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবকটি রাজনৈতিক দল। টানা 15 বছর টিটিএডিসির শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও সর্বশেষ 2021 সালে নির্বাচনে এডিসিতে একটি আসনেও জয়লাভ করতে পারেনি সিপিআই। একইভাবে এডিসির একটি আসনেও জয়লাভ করতে পারেনি বিজেপি সহযোগী আইপিএফটি। এক্ষেত্রে 18টি আসনে জয়ী হয়েছিল তীব্রামথা, 9টি আসনে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি, একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী। এবারে এডিসি নির্বাচনেও 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কয়টি আসনে জয়ী হবার প্রত্যাশা রয়েছে তার কোনো পরিসংখ্যান উল্লেখ করতে পারেননি জিএমপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধ ফ্লেক্স ও ফেস্টুনে কার্যত ছেয়ে গেছে আগরতলা শহর। নগর সৌন্দর্য শৃঙ্খলা ও জননিরাপত্তা প্রশ্নের মুখে পড়লেও প্রশাসনিক নজরদারির অভাবে এই অনিয়ম অব্যাহত দীর্ঘদিন ধরে। নিয়ম থাকলেও তার কার্যকর প্রয়োগ না হওয়ায় রাজধানীর শহরের রাস্তাঘাট ক্রমশ পরিণত হচ্ছে অগোছালো ও বিজ্ঞাপনের জঙ্গলে। আগরতলা শহরের প্রধান সড়ক থেকে অলিগলি সবখানে চোখে পড়ছে অনুমতিহীন ফ্ল্যাক্স, ব্যানার ও ফেস্টুনের ছড়াছড়ি। রাজনৈতিক প্রচার, বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানের নামে শহরের খুঁটি, বৈদ্যুতিক তার, ফুটপাত ও সরকারি ভবনের দেয়াল দখল করে চলছে অসংখ্য অবৈধ ফ্ল্যাক্স। নগর সৌন্দর্য কার্যত বিপর্যস্ত হলেও প্রশাসনিক নজরদারির ঘাটতিতে দীর্ঘদিন ধরেই চলতে থাকছে এই অনিয়ম। পৌর নিগমের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি ও অনুমতি ছাড়া শহরে কোনো ফ্ল্যাক্স বা ফেস্টুন লাগানো বেআইনি, কিন্তু বাস্তবে সেই নিয়মের কার্যকর প্রয়োগ কতখানি তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ করছে নিয়মিত তদারকি ও তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার সুযোগে শহর জুড়ে অবাধে বাড়ছে অবৈধ বিজ্ঞাপন। অ্যাকচুয়ালি আমরা পৌর নিগমের সেন্ট্রাল জোনের অধীনে যতগুলো আনঅথরাইজড ব্যানার এবং হোর্ডিং আছে সবগুলোকে আমরা রিমুভ করছি। কারণ আপনারা দেখবেন অনেকগুলো হোর্ডিংয়ের পারমিশন নেওয়া হয়নি এবং পুরো রাস্তায় যেখানে ওনারা পারমিশন নিয়েছেন ওখানেও লাগিয়েছেন এবং যেখানে নেননি ওখানেও লাগিয়েছেন। তো যেখানে পারমিশন নেননি ওখান থেকে আমরা রিমুভ করি।
শহরবাসীর একাংশের মতে এই অবৈধ ফ্লেক্স শুধু সৌন্দর্য নষ্ট করছে না, বরং জননিরাপত্তার ক্ষেত্রেও তৈরি করছে বড় ঝুঁকি। ঝড় বৃষ্টিতে ঢিলে ঢালা ফ্ল্যাক্স খুলে পড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সংকীর্ণ ফুটপাতে বাধাগ্রস্ত হচ্ছে পথচারীদের চলাচলও। তা সত্ত্বেও প্রশাসনের তরফে কঠোর ও ধারাবাহিক পদক্ষেপের অভাব স্পষ্ট। পৌর নিগম মাঝে মধ্যে অভিযান চালিয়ে ফ্ল্যাক্স সরালেও তা হয়ে উঠছে না স্থায়ী সমাধান। কয়েকদিনের মধ্যেই আবার নতুন করে ফ্ল্যাক্সে ভরে যাচ্ছে শহর। যোগাযোগে আমরা টাকা নিয়ে ঘুরছি। এরকম ব্যাপারটা না, অ্যাকচুয়ালি পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু 25-26 অর্থ বছরে, এটা আজকে ফেব্রুয়ারি মাস অলমোস্ট চলে এসছে, জানুয়ারির আজকে 31 তারিখ, কিন্তু এখন পর্যন্ত ওনারা লাস্ট পেমেন্ট করেননি। মানে আপনি ধরতে গেলে লাস্ট এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত টাকা পেমেন্ট হয়নি। তার জন্য আমরা নোটিশ ইস্যু করেছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি, তাই আমরা খুলে নিচ্ছি। বিশ্লেষকদের মতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা ও আইনি পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই সমস্যার মূলে আঘাত করা সম্ভব নয় বলেই মনে করছেন শহরবাসী। নগর পরিকল্পনাবিদদের মতেও আগরতলার মতো রাজধানী শহরের ক্ষেত্রে সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের অন্যতম দায়িত্ব। কিন্তু অবৈধ ফ্ল্যাক্স ফেস্টুনের দাপট সেই দায়িত্ব পালনে তুলে ধরছে বড় সড় প্রশ্নচিহ্ন। প্রশাসনিক নজরদারি জোরদার করা না হলে ক্রমশই আগুছালো ও বিশৃঙ্খল নগরে পরিণত হওয়ার প্রমাদ গুনছে শহর আগরতলা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আসাম, বাংলা, কেরল ও তামিলনাড়ুর বিধানসভার ভোটের আগে 2026 সালের বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বাজেটে কিছু প্রতীকী স্বস্তি দেওয়া হলেও বড় কর ছাড়ের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। নতুন আয়কর ব্যবস্থাকে কেন্দ্র করেই বাজেটের রূপরেখা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি বেলা 11টায় লোকসভায় 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তাঁর টানা 9ম বাজেট এবং ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন রবিবারে। বেতনভোগী কর্মচারী থেকে শুরু করে কৃষক, মহিলা এবং বিনিয়োগকারী প্রত্যেকের চোখ এখন এই বাজেটের দিকে। কেন্দ্রীয় বাজেটে ঘিরে মধ্যবিত্তের প্রধান প্রত্যাশা আয়কর ছাড়। 1 লক্ষ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা 15 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ কর ছাড় ঘুরপাক খাচ্ছে এই জল্পনায়। কিন্তু বাস্তবতা বলছে সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা সীমিত। অর্থমন্ত্রক ইতিমধ্যে বারবার দাবি করেছে 2025 সাল জুড়ে সাধারণ মানুষ যে পরিমাণ কর ছাড় পেয়েছে তা অতীতে নজিরবিহীন। কার্যকর হয়েছে বার্ষিক 12,75,000 টাকা পর্যন্ত আয়ে শূন্য করের সিদ্ধান্ত। তার পাশাপাশি সেপ্টেম্বর মাসে জিএসটি কাঠামো পুনর্বিন্যাসের ফলে কমেছে একাধিক ভোগ্য পণ্যের দাম। বছরের শুরুতেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জেরে আমদানি শুল্ক কমায় আরও বেশ কিছু পণ্যের দাম নামার তৈরি হয়েছে সম্ভাবনা। এই প্রেক্ষাপটে কেন্দ্রে পেশ করা আর্থিক সমীক্ষা ও সংস্কার আর্থিক শৃঙ্খলার উপর জোর দিয়েছে স্পষ্টভাবে। ফলে উদার কর ছাড়ের বদলে কাঠামোগত সংস্কারই যে বাজেটের মূল সুর হতে চলেছে তা মোটামুটি স্পষ্ট। তবে রাজনৈতিক বাস্তবতাও উপেক্ষা করা কঠিন। কয়েক মাসের মধ্যেই আসাম, পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তাই প্রতীকী হলেও কিছু কর স্বস্তি দেওয়ার চাপ থাকবে সরকারের উপর। সম্ভাব্য ক্ষেত্র হিসেবে উঠে আসছে 80C, 80D ন্যাশনাল পেনশন স্কিম বা মেডিক্লেম প্রিমিয়ামে সীমিত কর ছাড়ের কথা। সরকারের ভাবনা স্পষ্ট, লগ্নির সঙ্গে কর ছাড়কে যুক্ত করে জনগণকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করা। তবে এই কর ছাড় যদি দেওয়া হয় তা কার্যকর হবে মূলত নতুন আয়কর কাঠামোয়। পুরনো কর ব্যবস্থাকে নামমাত্র রেখে ধীরে ধীরে সেটিকে বন্ধ করার দিকেই এগোচ্ছে সরকার। পুরনো কর কাঠামো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলে কয়েক বছর আগেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2026 সালেই কি সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে? প্রশ্ন উঠেছে তা নিয়ে। পুরনো কর ব্যবস্থায় বিভিন্ন লগ্নিতে এখনো কর ছাড় পাওয়া যায়, যা নতুন ব্যবস্থায় অনুপস্থিত। যদি নতুন কাঠামোয় সীমিত কিছু বিনিয়োগ কর ছাড় দেওয়া হয় তবে সেটাই হতে পারে পুরনো ব্যবস্থার কফিনে শেষ পেরেক। দীর্ঘমেয়াদে এর অর্থ বাড়াবে বিভিন্ন কর ছাড় ভিত্তিক সঞ্চয় প্রকল্পের অবসান। এদিকে বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ MSMEর জন্য বিশেষ প্যাকেজের সম্ভাবনাও জোরালো। করোনাকালীন লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেক্টর। উৎপাদন, ঋণ প্রবাহ ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। সবচেয়ে বড় প্রশ্ন থাকে যে কর্মসংস্থান নিয়ে। অর্থনৈতিক সংস্কার ও শিল্প পুনরুজ্জীবনের মধ্য দিয়ে বাজেট কতটা বাস্তবসম্মতভাবে সুনির্দিষ্ট কর্মসংস্থান বা চাকুরির চাহিদা মেটাতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। ফিউরো রিপোর্ট, নিউজ।
৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনামুড়া বক্সনগর বিশালগড় অফিস টিলা সড়ক প্রকল্পের কুলুবাড়ি অংশে ড্রেনের কাজ অসম্পূর্ণ রেখেই উধাও ঠিকাদার। নিকাশি ব্যবস্থা না থাকায় আসন্ন বর্ষায় কুলুবাড়ি বাজার জলমগ্ন হওয়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সোনামুড়া থেকে বক্সনগর হয়ে বিশালগড় অফিস টিলা পর্যন্ত ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক প্রকল্পের কুলুবাড়ি অংশে কাজের মান ও স্বচ্ছতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগ, বাজার এলাকায় ড্রেন নির্মাণের জন্য গর্ত খোঁড়া হলেও কাজ অসম্পূর্ণ রেখেই এলাকা ছেড়ে চলে যায় নির্মাণ সংস্থা। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, কিছু জায়গায় নামমাত্র ড্রেন নির্মাণ করা হলেও পুরো প্রকল্পের আওতায় থাকা বাজার এলাকায় হয়নি ড্রেন ব্যবস্থা, অথচ গোটা ড্রেন ও সড়ক সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছিল ঠিকাদারি সংস্থা। উপর দিয়ে যে বক্সনগর সোনামুড়া রোড, এই রোডের ভিতরে কাজটা করেছে, কিন্তু এটা ধীরগতিতে হয়েছে, কিন্তু কাজটা সেইভাবে গুণগত মান হয় নাই। কিন্তু আমাদের যে ড্রেন করার কথা, এখানে রাস্তার ভিতরে যে ড্রেনটা রাস্তার পাশে কুলুবাড়ি বাজারে, ওই থেকে মন্ত্রীবাড়ি থেকে ধরে পঞ্চায়েত পর্যন্ত যে ড্রেনটি দুই সাইডে করার কথা, কিন্তু আমাদের সাথে কমিটমেন্ট করেছিল রোডটা করার সময়, কিন্তু ওনারা করে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার যে আজকে 2 মাস তারা অসম্পূর্ণ কাজ করে গেল। এখানে বাজারের ভিতরে অল্প একটু ড্রেনের যে কালভার্ট করেছে, কিন্তু আমরা দেখি এখানে যদি যে অবস্থার মধ্যে এখনকার আছে, যদি বৃষ্টি হয়, এখানে আমাদের মেইল আছে, তারপর এখানে দোকানপাট আছে, এখানে সাপ্তাহিক বাজার বসে, এখানে যদি এইভাবে যদি অসম্পূর্ণ কাজটা থেকে যায়, কিন্তু এখানে তো ভালো হচ্ছে না। কিন্তু এখানে অ্যাক্সিডেন্টও হচ্ছে প্রতিনিয়ত। একটা ছেলে এখানে হাত ভাঙা গেছে। আমরা চাই যে অতি দ্রুত কন্ট্রাক্টর যাতে আমাদের নিউজটা পেয়ে, আমাদের ফোনও এখনকার কন্ট্রাক্টর তোলে না, ইঞ্জিনিয়ারে তুলছে না, লেবার কন্ট্রাক্টর। সড়কের উপরই ভাগের কাজ শেষ হলেও নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজার এলাকায় জমছে জল। বর্ষা শুরু হলে কুলুবাড়ি বাজার কার্যত জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এতে করে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিঘ্ন ঘটবে সাধারণ মানুষের চলাচলেও। এটা অসম্পূর্ণ, কি করবেন এটা? এই যে রাস্তাটা বোঝা দিচ্ছে তারা, তারপরে ড্রেনটাতে যেন কাজটা যেন আমার ঘরের সামনে আটকাইছে। এই জায়গাটা রাস্তা রাখার বোঝা, আর একটা ড্রেনের লোকে যুক্ত করতে হইব না। এই যুক্তটা তো তারা করছে না, না করলে পুরাটাই যাকে এখন মানে বৃষ্টি কি সম্ভাবনা? আপনার বৃষ্টি আইলে জলটা আটকে যাবে? জলটা আটকাইব পুরা বাজারে, আমার ঘরটারও নষ্ট হইতে হয়। আপনার জানাইছেন, আপনারা কইছেন না যে এটা যোগাযোগ মানে একসাথে করে? কইছি তো। কি কইছে তারা কইছে করবো, এখন কাজ কি সম্পূর্ণ করে গেছে গিয়া? অনেকেই জানি তারা কি সম্পূর্ণ করছে না রুইছে, এটা তো আর আমরা জানি। আর কয়দিন হয়েছে কাজ বন্ধ করেছে? আজ যে ধরো না মাসখানি বুঝে যাবো না, কি চাইবেন এখন আপনি? তখন যাতে তাড়াতাড়ি বৃষ্টির আগে যাতে এই ড্রেনটারে শেষ করে একদম পুরা সরাত নিভালা। হ্যাঁ, এত বড় অঙ্কের প্রকল্পে কাজের মান নিয়ন্ত্রণ ও প্রশাসনিক নজরদারি কার্যত নেই বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। অবিলম্বে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অসম্পূর্ণ ড্রেন নির্মাণ দ্রুত শেষ করার দাবিও জানিয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপ না হলে আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। শহর আগরতলায় যানজট এড়াতে অফিস স্কুলের প্রাইম টাইমে কাগজপত্র চেকিং বন্ধ রাখার জন্য ট্রাফিক দপ্তরকে জানানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ৩রা ফেব্রুয়ারির পর থেকে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। শহর আগরতলায় যানজট সমস্যা নিয়ন্ত্রণ এবং ফুটপাথ অবৈধ দখল মুক্ত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এইসব সিদ্ধান্তের কথা উল্লেখ করতে গিয়ে অফিস ও স্কুলের প্রাইম টাইমে শহরের রাস্তায় যানজট এড়াতে ট্রাফিক বিভাগকে কাগজপত্র চেকিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে শহরের ফুটপাতে দখলমুক্ত করার বিশেষ অভিযান শুরু হবে। অবৈধভাবে ফুটপাতে দখল করে ব্যবসা বা অন্যান্য কাজে ব্যবহৃত স্থান উচ্ছেদ করা হবে বলেও স্পষ্ট করে দেন তিনি। ফেব্রুয়ারি 3 তারিখ আজকের পর থেকে সবাইকে জানানো হবে, মাইকিং করা হবে, সবাইকে বলা হবে 3 তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্রে নয়, সমস্ত শহরে অলিগলিতে যেখানে বেআইনিভাবে
রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে সেখানে ট্রাফিক দপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা ওনাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক দপ্তর যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে। দপ্তরের আধিকারিক এবং যারা উপস্থিত ছিল তাদেরকে বলা হয়েছে। এবং আরেকটা আমরা অনুরোধ করেছি যে যখন প্রাইম টাইমে, যখন সবচেয়ে বেশি ট্রাফিক চলাচল করে আগরতলা শহরে প্রাণকেন্দ্রে মেইন রাস্তাগুলি, অফিস বা স্কুল টাইমে বা এই সময়, তখন যাতে তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে এটা যাতে বন্ধ রাখে। অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বরং প্রতিবন্ধক সৃষ্টি হয়। আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরার জন্য, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে, আপনি শুধু এটা যদি আপনি কামানচুমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। কাজে ওই যখন আসল সময়টা যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন যাতে মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক ব্যবস্থা সিস্টেমটা। তোরাও সহমত পোষণ করেছেন, তো এটাও করা হবে। স্ট্রিট বিনিং 3রা ফেব্রুয়ারির পর থেকে কভার ড্রেনের ওপর কোনো গাড়ি পার্কিং করা থাকলে তা তুলে নেওয়া হবে। লাইসেন্স প্রাপ্ত স্ট্রিট ভেন্ডারদের গাড়ি অচল অবস্থায় থাকলে সেগুলিও বাজেয়াপ্ত করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। স্পেসিফিকেশন অনুযায়ী না থাকলে, এখানে আপনাদের জানা ভালো যে আমরা যারা ভেন্ডার লাইসেন্স দিয়েছি, অনেক সময় বলেন যে ভেন্ডার লাইসেন্স আছে, কিন্তু ভেন্ডার লাইসেন্স যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকতে হবে, ঠেলা যেটা বলি আমরা। এর মধ্যে 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, চালু গাড়ি। মানে এটা কোনো ফিক্স না, কিন্তু ভেন্ডিং জোন এই টাইমটাতে এই সময়ে উনি ব্যবসা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা আগরতলাতে ফিক্সড হয়ে গেছে সমস্ত জায়গাতে, চাকা টাকা চলে না, ইট দিয়ে এর মধ্যে ফিক্সড করে সমস্ত জায়গাতে ব্যয় নিয়ে যাবে, কোনো নিয়ম না মেনে তারা দোকানদার, তারা শুধু একটা বক্তব্য যে আমাদের ভেন্ডিং লাইসেন্স আছে, কিন্তু আমরা বলবো না, আমরা সমস্ত আগরতলা শহরের সমস্ত জায়গা থেকে উঠিয়ে দিচ্ছি। এবং যাদের ওই যে সিস্টেম বা যে স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী যদি তাদের থাকে, তবে তাদের ওই ভেন্ডিং জন্য যদি ওই নির্দিষ্ট জায়গা যদি তাদের লাইসেন্স থাকে তাদেরকে বসতে দেওয়া হবে। সেই কারণে আমরা 3 তারিখ পর থেকে আমরা অভিযান যে কোনো সময় শুরু করবো, কাজে আজকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে। দ্বিতীয়ত, আরেকটা প্রবণতা আমাদের আগরতলা শহরে যানজটের করছে, যেটা সবচেয়ে বেশি সৃষ্টি করে আমি বলবো। আগরতলা শহরে দেখবেন প্রায় সময়ই বিভিন্ন আমাদের যে কভার ড্রেন, রাস্তা ড্রেন করেছি সারা আগরতলা, শুধু শহরে না সারা আগরতলায় সব ড্রেন, কভার ড্রেনের উপরে মানুষের গাড়ি রাখে এবং রাস্তার গাড়ি রাখে। সেগুলি আমরা ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে 3 তারিখের পর থেকে প্রয়োজনে আমরা সহযোগিতা করবো লিফট করার জন্য। সমস্ত গাড়ি তুলে নেওয়া হবে আগরতলা শহরে যেখানে ড্রেন হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা যাতে এই প্রবণতা। শহরে শৃঙ্খলা ফেরাতে দৃঢ় অবস্থান নিতে চাইছে পৌর নিগম, তবে শুধু অভিযান বা নির্দেশ জারি করলে সম্ভব নয় সমস্যার স্থায়ী সমাধান। ট্রাফিক দপ্তর, পৌর নিগম ও পুলিশের মধ্যে সমন্বয়, বিকল্প পরিকাঠামো এবং নাগরিক সচেতনতা, এই 3-এর সমন্বয় ছাড়া আগরতলা যানজট ও দখল সমস্যার স্থায়ী সমাধান কতটুকু সম্ভব প্রশ্ন উঠছে তা নিয়েই। সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতা ও স্বচ্ছতাই নির্ধারণ করবে ঘোষণাগুলোর গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।